হ্যালো গাইস, আমাদের স্টোরি বাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আধার রজনীতে ঝঙ্কার তেলে পুরুষালী কণ্ঠস্বর। কিছু সময় আগে চারুর বলা কথাগুলো মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। অজান্তে ক্ষত বিক্ষত হচ্ছে হৃদয়। সে জানে সে ভুল, মস্ত বড় অপরাধ। ইচ্ছার বিরুদ্ধে কারো জীবনে নিজেকে চাপিয়ে দিয়েছে। ঘুরে চাইলেও কাব্য, সেও একই প্রশ্ন ছুড়ে দিল। আপনিও কি আমার বাবার মতন? একে অপরের দিকে দৃষ্টি প্রগাঢ়। হুইলচেয়ারে চঞ্চল সাহেব একাধারে পলকহীন কাব্যের দিকে চেয়ে। খোলা ছাদে দুজন পুরুষ একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে। তার উত্তরে উভয়ই নির্বাক। আমি তোমার বাবার মতো হলে আজ এখানে অন্যের অধীনস্থ পঙ্গু হয়ে বসে থাকতাম না, সব হারিয়ে নিঃস্ব হতাম না। আমার জবাবও এটাই। অথচ আমার সামনে নিজের পায়ে দাঁড়িয়ে আছো। শেষের বাক্যে বললেন না নিঃস্ব, সেটাই। কোনো ভীতি নেই চঞ্চল সাহেবের মুখে, নেই কোনো আক্রোশ। পিটপিট করে চোখের পলক ফেলেন। দুই হাতে হুইলচেয়ার ঘুরিয়ে যাওয়ার জন্য উদ্যত হন। ভাবলিসীন দাঁড়িয়ে আছে কাব্য, পকেটে হাত গুজে চঞ্চল সাহেবের দিকে চেয়ে। দরজা অব্দি গিয়ে থেমেছেন। মাথা ঘুরিয়ে বলে উঠলেন, সম্ভব না। প্রতিশোধ নিচ্ছ? আপনার মেয়ের সঙ্গে আমার প্রতিশোধের সম্পর্ক না। চলে যাচ্ছিলেন। হাতের জোর চালিয়ে পেছন ঘুরে আবারও ফিরে আসেন কাব্যের দিকে। লম্বা চওড়া ছেলেটির মুখে তার বাবার প্রতিচ্ছবি জ্বলজ্বল করছে। এত মিল! আমার মেয়ে কষ্ট পাচ্ছে, কেন ওর পেছনে পড়েছ? কি চাই তোমার? মনমর্জি মতন উত্তর দেয় কাব্য। ইচ্ছে হলে মুখ খুলবে, নয়তো নয়। কপালের মধ্যিখানে ভাঁজ ফেলে ঘুরে তাকালো দুরাম্বরের দিকে। ইচ্ছে হচ্ছে না এসব ব্যাপারে আলোচনা করতে। বাবা এবং মেয়ে উভয়ই তাকে জেরা করছে। চাপ পড়ছে তার দুর্বল হৃদয়ে। অবশ্যই আমাদের তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। সবাই কেড়ে নেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, নিঃশেষ, একদম শেষ সব। বলতে বলতে গলা কেঁপে ওঠে চঞ্চল সাহেবের। পুরুষালী কম্পিত কণ্ঠে তৎক্ষণাৎ ঘুরে যায় কাব্য। চঞ্চল সাহেব দু হাতে চেপে আছেন মাথা, নিচু হয়ে আছেন। হাঁটু ভাঁজ করে বসে পড়ে কাব্য তার কাছে, বলে, যা কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো তো ফিরে দেওয়ার চেষ্টা করছি, কেন বুঝতে পারছেন না? লাগবে না, তোমার দয়া আমার লাগবে না। দয়া না, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? আমি তোমার চেহারায় তোমার বাবার ছাপ দেখতে পাই। হাত জোর করে বলছি, আমার মেয়েকে কষ্ট দিও না, ওকে ভালো থাকতে দাও। আমরা দুমুঠো ভাত খেয়ে সুখী, চলে যাও এখান থেকে। কথাটি বলে কান্নায় ভেঙে পড়েন চঞ্চল সাহেব। হাত জোর করে আছেন কাব্যের কাছে, নিস্তার চাচ্ছেন। আবার সব হারানোর ভয়ে কাতর হয়ে উঠেছেন। কাব্যের চোখে লাল আভা ছড়িয়ে পড়ল, জল জমতে শুরু করেছে। ভারী হৃদয়ের আর্তনাদ মুখ ফুটে বেরিয়ে এলেও। সবাই কেন আমাকে দূরে ঠেলে দেয়? চয়ন সকাল সকাল দাঁড়িয়ে আছে গেটের সামনে। গুনে গুনে 13 বছরের ছোট সে চারুর থেকে। বাহিরে তুমুল বৃষ্টি। রাতের সাঁই সাঁই বাতাস জানান দিয়ে গিয়েছিল পরদিনের আবহাওয়া। প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু আজ থেকে। না হয় আজ স্কুল কামি করার সেটাই উপায় ছিল। অসহায় মুখ বানিয়ে রেখেছে চয়ন। পরীক্ষাটা পেছালে কি হতো? স্কুলের লোকেরা বড্ড নিষ্ঠুর। বাচ্চাদের সুবিধে অসুবিধে বোঝে না, শুধু পরীক্ষা নেয়। বারবার ফুসফুস নিঃশ্বাস নিতে লাগলো দরজা ধরে দাঁড়িয়ে। পরীক্ষা শুরু হতে আরও 45 মিনিট বাকি। এর আগে বৃষ্টিটা থেমে গেলেই বাঁচা যায়। কি ব্যাপার শালাবাবু? চোখ রসগোল্লার মতো হয়ে ওঠে চয়নের। ভোরকে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। মা বলেছে উনি খারাপ লোক, আমাদের বন্দি করে রেখেছেন। সেই চিন্তাকে মাথায় নিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো। কাব্য বলল, তোমাদের দুই ভাই বোনের কি সমস্যা বলো তো? আমাকে দেখলেই পিছু উঠে যাও, ভয়ে মুখ বিড়ালের বাচ্চার মতন হয়েছে। এই উত্তরে কি বলবে চয়ন? তাকে যা বলা হয়েছে সে আদেশই পালন করছে সে। দূরে থাকতে বলা হয়েছে, কোনোভাবে যেন কথা না বলে কাব্যের সাথে। সেই পাঠদানও দিয়েছেন শায়লা। নীরবতাকে বেছে নেয় সেও। চয়নকে স্কুল ড্রেসে এবং বাইরের বৃষ্টি দেখে দুয়ে দুয়ে 4 মিলে গেল। বোঝা গেল স্কুলে যেতে চাচ্ছে। বৃষ্টির দাপটে আটকা। মুচকি সে চয়নের উদ্দেশ্যে বলল, স্কুলে যাবে?
হুম। ক্লাস শুরু কখন থেকে? আজ আমার পরীক্ষা 10টায় শুরু। ও আচ্ছা, চলো আমি তোমাকে দিয়ে আসছি। কণ্ঠস্বর উঁচুতে তুলে চয়ন বলল। না না, আমি আপনার সাথে যাব না। চয়নের আওয়াজ শুনে চারু দৌড়ে এসেছে। আজকাল চোখ কান বেশি সজাগ করে চলে। স্বাভাবিক কথার শব্দেও আত্মা কেঁপে ওঠে। এই বুঝি কোনো অঘটন ঘটল? কি হয়েছে চয়ন? আঙ্গুল কাব্যর দিকে তাক করে উত্তর দিল। উনি আমাকে স্কুলে দিয়ে আসবে বলেছে। কখনো না, আমি আমার ভাইকে আপনার সাথে ছাড়বো না। দরকার হলে আমি দিয়ে আসবো। প্রত্যুত্তরে কাব্য বলল। বাইরে বৃষ্টি, গাড়ি দিয়ে একটানে দিয়ে আসবো। ওর পরীক্ষার সময় পেরিয়ে যাবে তো। অসম্ভব, এক বিন্দু ভরসা নেই আমার। ঠিক আছে, তাহলে তুমিও চলো আমার সঙ্গে, যেহেতু বিশ্বাসই নেই। হ্যাঁ, ন্যায়ের যুদ্ধে পরাজিত হয়ে অবশেষে তারা দুজনেই যাবে চয়নকে স্কুলে দিতে। হাতে মাত্র 15 মিনিট বাকি। ভয়ে কাঁদো কাঁদো অবস্থা ছোট ভাইটার। তার মুখ দেখেই এই লোকটার সাথে যেতে রাজি হয়। একা আসতে চাইলে কাব্য বকে বসে। সাফ জানিয়ে দেয় আজ থেকে তার একা চলাফেরা বন্ধ। ক্ষোভ প্রকাশ করার সময়টুকু ছিল না তাতে। পেছনের সিটে কেন যাচ্ছ? আমি পেছনেই বসবো। আমার পাশের সিটটা তোমার অধিকার, আসো। ফ্রন্ট ডোর খুলে দাঁড়ায় কাব্য। পেছনের সিটে আগেই চয়ন চড়ে বসেছে। তর্কাতর্কি আর মতবিরোধের সময় নেই। স্কুল এখান থেকে ভালো দূরত্বে। দ্রুত উঠে বসলো সেও। হুট করে চারুর মনে হলো কাব্যকে স্কুলের রাস্তা চেনে। হন্তদন্ত স্বরে রাস্তা বলতে শুরু করেছে। চারুর কথার তোয়াক্কা না করেই কাব্য গাড়ি অন্যদিকে ঘোরালো। আপনি কোথায় যাচ্ছেন? এটা তো ওর স্কুলের রাস্তা না। জানি আমি। তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? স্কুলে। এটা তো চারুলতা, আমি জানি ওর স্কুল কোনটা। শর্টকাট নিচ্ছি যেন আমরা দ্রুত পৌঁছাতে পারি, বিশ্বাস রাখো। বিশ্বাস সবে তুচ্ছ হাসে চারু আড়ালে। কাব্যের দৃষ্টির অগোচরে কেমন ভয়ঙ্কর মিথ্যে শোনাচ্ছে শব্দটি তার মুখে। চারু মনে মনে ভাবল এই পৃথিবীতে কখনো কাউকে ঘৃণা করা হয়নি। ঘৃণিত ব্যক্তির তালিকা ছিল একদম শূন্য। এখন পুরোটা পৃষ্ঠা জুড়েই কাব্য আফনান। এভাবে জড়িয়ে যাওয়া যায় কারো জীবনে? একে ছিনিয়ে নেওয়া বলে। নিজের কাছ থেকে নিজেকে ছিনিয়ে নেওয়া, অন্যের অধীনে নিজেকে অনিচ্ছায় সমর্পণ করা। ও আপু, আপু। চয়নের ডাকে ধ্যান ভাঙে। মুখ ঘুরিয়ে দেখল তাকে দরজার বাহিরে। তার থেকে দৃষ্টি সরিয়ে চোখ যায় সদর দরজায়। স্কুল এসে গেছে। আপু আসি। গাড়ি উইন্ডো থেকে হাত বের করে ভাইয়ের মাথায় বুলিয়ে দিয়ে বলল, ভালো মতন পরীক্ষা দিবি, একদম মাথা ঠান্ডা করে। আর এখন দ্রুত যা, ভিজে যাচ্ছিস তো। ওকে, টাটা। যাওয়ার পূর্বে চয়ন পা উঁচিয়ে কাপের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ খারাপ ছেলে। দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে গেল চয়ন। উভয়ই বিমূঢ়। সময় নিয়ে হেসে উঠল কাব্য। গুঞ্জন শোনা যাচ্ছে সমস্ত গাড়ি জুড়ে। এক মুহূর্তে ইচ্ছে হলো ঘুরে তাকাক, দেখুক কাব্যের মতন খারাপ লোকের মুখের হাসি কেমন দেখায়। জেদের বসে আটকে গেল। ঘৃণিত ব্যক্তির মুখে কি দেখবে? শুধুই বৃতৃষ্ণা। গাড়ির ভেতরে পরিবেশ থমথমে। রেইনগার্ড সামনে গ্লাস পরিষ্কার রাখতে রীতিমতো যুদ্ধ করছে। এতটাই জোর বৃষ্টির যে বারবার খোলাটি হয়ে যাচ্ছে। চারু আনমনেই ভাবতে থাকলো কিছুই দেখা যায় না সামনে। তারপরও গাড়ি চালকেরা কীভাবে হ্যান্ডেল করে এত বড় গাড়িটাকে? ভয় করে না তাদের? মিনিট পাঁচেক পর গাড়িকে স্থির আবিষ্কার করে চারু। এবার মুখে ফিরে চেয়েছে কাব্যের দিকে। থামলো কেন? বৃষ্টির পানি জমে থাকা গ্লাসের আড়ালে যতটুকু দেখছে এটা তাদের বাড়ি নয়। তার ভাবনা চিন্তার মধ্যেই কাব্য বেরিয়ে পড়ে বাহিরে। চারুর পাশে এসে দরজা খুলে দাঁড়ায়। অল্প সময়ে ভিজে চুপচুপে হয়ে গেল। সাদা শার্ট শরীরে লেপ্টে, চুলগুলো লেপ্টে ঝুঁকে আছে মুখে। হাসি মুখে টেনে বলল, ভিজবে চারুলতা, দেখো কি সুন্দর বৃষ্টি। মুখ ফসকে ফেলে চারু। ভেজার কথা ছিল, কেনই বা ভিজবে? সরাসরি জানিয়ে দিল চারু, আমি ভিজবো না। বৃষ্টির পানিতে রাগ, কষ্ট, অভিমান, অতীত সব ধুয়ে মুছে যাবে। সাময়িকভাবে। না চারুলতা, বৃষ্টি পবিত্র, আনন্দের বর্ষণ। এই বর্ষণ দুঃখ কেড়ে নিয়ে অভিলাষ ছড়িয়ে দিয়ে যাবে অন্তরাত্মায়। বৃষ্টি অপ্রিয় মানুষের সন্ধান এই পৃথিবীতে দেখা মেলে না। লোভী হয়ে ওঠে মন এই ধারায়। ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়, সিক্ত হতে চায় দেহ আর হৃদয় আমত্ত। বুক ভেঙে কান্না আসছে চারুর।
3টে দিন খুব করে অশ্রু ঝরাতে চেয়েছে, পারেনি। একাকিত্বে নিজের মর্মযন্ত্রণার হিসাব মেলানো হয়নি। এই বোধহয় সুযোগ। প্রকৃতি বর্ষণের আড়ালে নিজের অশ্রু লুকানো যাবে। বেরিয়ে এলো চারু। সামনে বড় একটা পুকুর, রাস্তার ধারে সবুজের সমারোহ। এটা ভিন্ন রাস্তা। একটুখানি থেমে চারু কাব্যের দিকে নাচেই বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দের, আপনি অপছন্দের, তাই বৃষ্টির ডাকে সাড়া দিলাম, আপনার কথায় নয়। এবার গায়ে মাখিনি চারুর ধারালো কথা। হেলান দিয়ে দাঁড়িয়ে রইল গাড়ির কাছে। ভিজছে সেও, তার চারু। দুজনের দর্শন শক্তিতে পরিবেশ ভিন্ন। চারুর বৃষ্টি দেখবে আর কাব্যের দৃষ্টি থাকবে চারুতে আবদ্ধ। পুকুর পাড়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল চারু। মুখ তুলেছে আকাশপানে। প্রবল বেগে আসা বৃষ্টির ছিটে আছড়ে বিবর্ণ মুখশ্রীতে। পুষ্কর বেয়ে যাচ্ছে সর্বাঙ্গে। সত্য হচ্ছে মস্তিষ্ক। অদ্ভুত অনুভূতি। প্রতিবার এই শান্তিটাই তো চাচ্ছিল সে। কোলাহল শূন্যতা চারিদিক। কাব্যের উপস্থিতিও ভুলতে বসল চারু। পেছনে হাত পকেটে গুজে ঠায় দাঁড়িয়ে। অক্ষিপলবে জল জমেছে। ভিজে যুবথুবু হয়ে দৃষ্টিশক্তিতে ধারণ করছে এক লাবণ্যতা। মাধুর্যে ভরপুর তার নজর। বৃষ্টি তাকে বিশেষ টানছে না, যতটা চারুশ্রী। মস্তিষ্ক জ্বলে উঠে যখন উপলব্ধি করলেও চারুর কাপড় লেপটে আছে দেহে। দেখা মাত্রই এক্ষণ অপেক্ষা করল না। গাড়ির ভেতরে খোঁজাখুঁজি অভিযান চালিয়ে দিল। একটা জ্যাকেট এখানে থাকার কথা পেল না, কিন্তু গতরাতে ফেলে রাখা ব্লেজার পেয়েছে। হাতে তুলে চারুর দিকে দৌড়িয়ে গেল। তার মনোযোগ হরণ না করে পরিয়ে দেয় তাকে। পিত্তি জ্বলে ওঠে চারুর। এতক্ষণ সম্পূর্ণ নিস্তেজ হয়েছিল। আমি চাই না তোমার ওপর কারো কুদৃষ্টি পড়ুক, আমারও না। প্রবল জ্বরে পুরো দেহটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার সাথে মাথার যন্ত্রণা প্রচণ্ড। চোখজোড়া রক্তবর্ণ ধারণ করেছে চারুর। উষ্ণ নিঃশ্বাস ভারী হলো, কম্পন ধরল সারা শরীরে। গঙ্গানির আওয়াজ পাচ্ছে কাব্য। এক পর্যায়ে বাতি জ্বালায়। গুটিয়ে থাকা চারুর মুখপানে চেয়ে বোঝা হলো সে ঠিক নেই। উত্তর নেই চারুর। কি হয়েছে চারুলতা? বুকে দুহাত গুজে মাথা নিচু করে শুয়ে আছে। কাব্য পুনরায় প্রশ্ন করল, তোমার খারাপ লাগছে? এবারও কোনো উত্তর আসেনি। কাব্যের কণ্ঠস্বর কান অব্দি পৌঁছেছে, তবে মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। কুকিয়ে উঠল আবারও। হাত বাড়ালো চারুর কপালের দিকে। অনেকটাই এগিয়ে নিয়ে থেমে গেছে। ঠোঁট কামড়ে ভেবে নিলেও আনমনে কিছু। বিছানা থেকে নেমে পা বাড়ালো ঘরের বাইরে। দরজার বাইরে এত রাতে কাব্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শাইলার মনে প্রশ্নের ছড়াছড়ি। মুখ ফুটে প্রশ্ন করবে বলে তার আগেই কাব্য বলে, চারুলতার শরীরটা বোধহয় ভালো না, একটু দেখবেন ওর কি হয়েছে। শরীর ভালো না শুনে আর কোনো কথা বলেনি। সোজা কাব্যকে টপকে ঘরের দিকে ছুটেছেন। কাব্য উকি দিয়ে একবার চঞ্চল সাহেবকে দেখে নিল। দীর্ঘশ্বাস ফেলে দরজায় দাঁড়িয়ে থাকা আমজাদের দিকে সেও ছুটে গেল। আমজাদ? কাব্যের আওয়াজে ঘুমটা কাঁথা বালিশ নিয়ে একটা দৌড় লাগিয়েছে। বসে বসে ঝিমাচ্ছিল। কি হয়েছে সেই প্রশ্ন করার আগে আমজাদ বলল, আস্তার স্যার। সুরেলা কণ্ঠে লম্বাটে টানে তাকে আমজাদ বলল না কেন? শুনছো তুমি? জি হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ডক্টর ডাকো। ডাক্তার? কিন্তু কেন স্যার? প্রশ্ন করবে না, ডাক্তার ডাকতে বলেছি, ডাকো। অসহায় মুখ বানিয়ে আমজাদ উত্তরে বলল, এত রাতের ডাক্তার কোথায় পাবো স্যার? মুখ কুচকে ফেলে কাব্য রাগী দৃষ্টি ছুড়ে দিল আমজাদের দিকে। বলে উঠল তেজি স্বরে, সেদিন রাত 3টার সময় ডাক্তার কোথায় পেয়েছিলে? হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। ওই লোককে পায়ে গুলি করা হবে সেটা কাব্য রাত 2:30টার সময় জানায়। 8 ঘন্টার মতন রাতের আধারেই ডাক্তার খুঁজেছে। সময় ছিল তার হাতে 8 ঘন্টা। একমাত্র সেই সাজে কি করে এত রাতে সবকিছু ম্যানেজ করেছে। আজ আবারও একই কাণ্ড। মেয়ে ডক্টর আনবে, পুরুষ আনবে না। দ্রুত যাও আর দ্রুত আসো, আমার চারুলতা অসুস্থ। মেয়ে ডাক্তারের কথা শুনে মাথাটা আরও ভনভন করে ওঠে আমজাদের। ছেলে হলে একটা কথা, মেয়ে মানুষকে আনবে কি করে? মুখের উপর দরজা বন্ধ হওয়াতে আত্মা উড়ে যাওয়ার উপক্রম। বলেছে যেহেতু করতেই হবে। উপরওয়ালার কাছে প্রার্থনা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে পড়ল। কি হয়েছে চারুলতার? থমথমে গলায় শালা উত্তর দিলেন, জ্বর। বেশি? হুম। এখন? ওষুধ খাই দিয়েছি। উৎকণ্ঠা হয়ে কাব্য শালাকে প্রশ্ন করে, না জেনে ওষুধ দিয়ে দিলেন?
আমি মা ওর। ছোটবেলা থেকে ওর সুস্থতা অসুস্থতা আমি দেখে এসেছি। এতটুকু জানি কখন কি ব্যবস্থা নিতে হবে আমার মেয়ের জন্য। তোমার সব ন্যাকা চিন্তা না করলেও চলবে। ডাক্তার এসেছেন, মহিলা ডাক্তার। পেশেন্টকে দেখেছে খুব বিনয়ের সাথে, কিন্তু রাগী দৃষ্টি আমজাদের দিকে। কত কাঠখড় পোহাতে হয়েছে একে আনতে, সেটা তো আর কাব্যর জানা নেই। এভাবে একটা ডাক্তারকে তুলে আনা যায়? হেফাজতে ডাক্তারকে ফিরিয়ে দিয়ে আসার দায়িত্বটাও আমজাদকেই দেওয়া হলো। শান্তি নেই কপালে। চারুর অবস্থা একটু ভালো দেখে আশ্বস্ত হয় কাব্য। এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বোতলে সরিষার তেল নাম করে বসিয়েছে চুলোয়, সাথে হাতটাও পড়ল পেখেলিতে। সাদা তোয়ালেতে পেঁচিয়ে নিয়ে চারুর পায়ে কাছে এসে বসে। আলতো হাতে চারুর পায়ে তেল মালিশ করছে। ছোট্ট স্বরে ঘুমন্ত চারুর পানে করুণ দৃষ্টি রেখে বলল, সরি সরি, তোমাকে বৃষ্টিতে ভিজিয়েছি। আর সরি, তোমাকে বিনা অনুমতিতে স্পর্শ করছি। নির্ঘুম এক রজনী কেটেছে। কাব্যের চোখ জোড়া এক পলক ফেলেনি সারা রাত। মনের মাঝে একটাই শঙ্কা ছিল, সে ঘুমিয়ে পড়লে যদি চারুর কিছু প্রয়োজন হয়, মেয়েটি ভুল করেও তাকে ডাকবে না। কাব্যের প্রতি তার আক্রোশকে নিজের অসুস্থতার চেয়ে বড় করে দেখবে। তাই তো আস্ত একটা নিশি পার করে দিল প্রেয়সীর কদমে হাত রেখে। বারবার মনে হচ্ছে মাথাটা, পিঠটাও একাধারে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। চোখ জ্বলছে ব্যাপক মাত্রায়। ধীরে সুস্থে চোখ খুলে তাকায় চারু। মস্তিষ্ক সজাগ হতেই বুঝতে পারে তার শরীরটা ভালো না। জানতো ভিজলেই জ্বর চেপে বসবে, তারপরেও ভিজেছে। মধ্যকার উত্তপ্ত শিখাকে নেভাতে সামান্য মাথা তুলতেই দেখা মিলে কাব্যের। বসে আছে পা ভাঁজ করে ঠিক তার পায়ের কাছে, মাথা ঝুঁকিয়ে। সে কি বসে বসে ঘুমোচ্ছে? এভাবে পায়ের কাছে বসে ঘুমানোর মানে কি? চারু পা সরিয়ে নেওয়ার সময় ছোট্ট স্টিলের পাত্র থেকে তেল গড়িয়ে পড়ল সাদা চাদরে। খানিকটা আঁতকে উঠে চারু। কাব্যের কাঁচা ঘুমটাও ভেঙে গেছে। চোখ খুলে বিচলিত হয়ে উঠল, বলল, কি হয়েছে চারুলতা? খারাপ লাগছে তোমার? জ্বর কমেছে? খাবি কিছু? নাস্তা আনি? আমি আনছি, দাঁড়াও। আহমকের মতন কাব্যের যাওয়ার পানে চেয়ে চারু এতগুলো প্রশ্ন হলো, উত্তরের প্রয়োজন অনুভব করেনি। যেহেতু নিজের ইচ্ছে মতোই করবে, তাহলে জিজ্ঞেসই করলো কেন? পায়ে তেল ছিপছিপে করছিল কি সে এই তেল দিয়ে? আমজাদ, আবার ডাক্তার ডাকবো? ভোতা মুখে প্রশ্ন করে আমজাদ। না না, ভেতরে এসো ফার্স্ট। লম্বা নিঃশ্বাস ছাড়ল আমজাদ। সৃষ্টিকর্তা জানে আবার নতুন কি কাহিনী শুরু করবে ভেতরের দিকে। ভোর 6টায় নিশ্চয়ই সমাদর করার জন্য ডাকছে না। পিছু নিয়েছে, এসে থামলো কিচেনে। টি শার্টের হাত ফোল্ড করে নিল, বলল, নাস্তা বানাবো আর তুমি আমাকে হেল্প করবে। ব্যাস, এই দিনটা দেখারই বাকি ছিল। ফান্দে পড়িয়া বগা কান্দে না, প্রেমে পড়িয়া কাব্য আফনান গাঙ্গে। কেন যেন এই লোকের কাজের কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। তারপরও রয়ে গেছে এর সাথে। নিজে বিয়ে শাদী করে সাংসারিক হচ্ছে, অথচ আমজাদের দিকে কোনো নজরই নেই। এই তো কিছুদিন আগে 37 শেষ করে 38 বছরে পদার্পণ করেছে। তার কি ইচ্ছে হয় না বিয়ে করতে? যে অদ্ভুত প্রকৃতির মানুষ, সে বিয়ে না দিয়ে সোজা দুনিয়া থেকে আউট করে দেবে। ক্যাবিনেটে হাত রেখে কোমর বেঁকিয়ে রেখেছে কাব্য। নিশীথ দৃষ্টি ভাবুক আমজাদের দিকে। যতটুকু সময় নিয়ে সে ভেবেছে কাব্য দেখে ভাবছে। হঠাৎ কাব্যকে চেয়ে থাকতে দেখে নড়ে চড়ে ওঠে আমজাদ, বলে, স্যার কি বানাবেন? অমলেট করি, সাথে ব্রেড অর রুটি। স্যার রুটি বানাতে পারেন আপনি? না। তাহলে ব্রেডই ভালো অপশন। কেন, তুমি রুটি বানাতে পারো না? না স্যার। তুমি একটা অধম আমজাদ। 18 তলা বিশিষ্ট ভবনের 9ম তলা থেকে ইতালির মিলান শহরে চাকচিক্য দৃশ্যমান। রেড ওয়াইনের গ্লাসটা অর্ধপান করা। ফোনে মহাব্যস্ত সে। খুব জমেছে ফোনের অন্য পাশ থেকে আসা কিছু কথা কর্ণপাত হতেই চেঁচিয়ে বলে ওঠেন, লাভ হয়নি না। এতটুকু একটা ছেলেকে তোমার মতন একজন লোক ম্যানেজ করতে পারলে না। কি পারো প্রমোদ? অনেক চেষ্টা করেছি স্যার, কাব্যকে নড়ানো সম্ভব না। তাহলে তুমি আমার সাথে আছো কি করতে? যাও, আজ থেকে আমাদের পথ আলাদা। কোনো প্রয়োজনে আমাকে কল করবে না বলে দিচ্ছি। বিন্দু বিন্দু ঘাম জমল প্রমোদের কপালে। আচ্ছা ফেসেছে। একদিকে এসে অন্যদিকে কাব্য, উভয় দিকেই বিপদ। ভুলিয়ে ফুসতে চেষ্টা করেছিল কাব্যকে নিজের দলভুক্ত করার, কোনো লাভই তো হলো না। স্যার, আমি কাব্যর ভাবসাব বুঝি না।
যে লোকটা আমাকে কাব্যর খোঁজ দিয়েছিল তার নিজেরই কোনো খোঁজ নেই, আর গুম করা হয়েছে তাকে। একে তো লুকিয়ে ছাপিয়ে থাকেনি যে। অনেক চেষ্টায় তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমি না হয় আবার চেষ্টা করব। তুমি সুযোগ পাওনি, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। কথার অর্থ না বুঝে প্রমোদ ফোনের অপর প্রান্তে প্রশ্ন ছুড়ে দিল। মানে? তুমি কাব্যকে চেনো? ঠান্ডা মাথার খেলোয়াড়ও। ও নিজেই চেয়েছিল তুমি ওর সাথে দেখা করো। না হয় তুমি কেন, তোমার আব্বারও ক্ষমতা নেই গিয়ে ওর সামনে বসার। আব্বারও ক্ষমতা নেই কথাটি গায়ে লেগেছে প্রমোদের। ক্ষমতালোভী মানুষগুলো যেমন ক্ষমতায় দেখাতে পছন্দ করে, ঠিক তেমনি নিজেকে বাঁচাতে অন্যের গালমন্দ শুনেও চুপ করে থাকতে হয়। মিলান শহরে বসে নাচিয়ে যাচ্ছে তাকে। কথার খেলাপ করার সাহস নেই, নাই আছে তর্ক করার সাধ্য, তাই চুপ রইল। এখন কি করব স্যার? ভাবতে দাও। আর হ্যাঁ, কা পুরুষের মতন ময়দান ছেড়ে পালাবে না। তোমার একটা ভুল সিদ্ধান্ত আমাদের সবাইকে ডোবাবে। জি আচ্ছা। দ্রুত নাস্তা করে ফেলো, ডক্টর মেডিসিন দিয়ে গেছে, খেতে হবে। ব্রেড আর অমলেট সাজিয়েছে সাদা প্লেটে। ডেকোরেশনও করেছে ধনেপাতা কুচি দিয়ে, যেন কোনো রেস্টুরেন্টের শেফ তার রন্ধন শিল্পকে ফুটিয়ে তোলে। ঠিক তেমনি এসব চারুর পেটে যায় না। গরম ভাত আর মায়ের হাতে বানানো সাদা রুটিতে প্রশান্তি। বড়লোকি খাবারে বৃতৃষ্ণা যেমনটা কাব্যের জন্য। কাব্যের নিঃশ্বাসকেও ভুনিতা মনে হয়। তার অল্প স্বল্প ভালো কাজও অপছন্দের, অসন্তোষ সম্পূর্ণ মর্ম জুড়ে। আমি খাবো না। খেতে হবে। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। হয়তো আবহাওয়া পাল্টালেও কাব্যের মেজাজে ধমকে সুরে বলে উঠল, আজ তোমার কোনো ধরনের বাড়াবাড়ি চলবে না। খাবার দিচ্ছি, চুপচাপ খাও। আমি কিন্তু কথাটা রিপিট করবো না চারু। এই ৩-৪টে দিনে বোধ হয় আজই প্রথম উচ্চস্বরে কথা বলেছে চারুর সাথে। এতদিন যাবৎ ঠান্ডা মাথায় নিজে কার্যসিদ্ধি করেছে। চারুর মুখে ভীতির ছাপ দেখা গেল না। নাক ফুলিয়ে কাব্যের হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। দ্রুত বেরিয়ে গেল, কোনো সুযোগ পেল না প্রতিক্রিয়া দেওয়ার। আমজাদ দরজার বাহির থেকে বার্তা পাঠিয়েছে, জরুরি দরকার। না হয় তার এত দুঃসাহস। কি হয়েছে আমজাদ? দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করে কাব্য। মেলে থাকা দরজার ভেতরে শায়লাকে দেখা যাচ্ছে, আর চোখে তাদের দিকেই চেয়ে। কান খাড়া আমজাদ বলল, স্যার একটু বাইরে আসবেন? শায়লার কান অব্দি পৌঁছেছে আমজাদের কথা। কাব্য বেরিয়ে দরজা ফিরিয়ে নিল। শায়লা এক মুহূর্তেও দেরি করল না। হাত মুছতে মুছতে শব্দহীনভাবে এগিয়ে গেলেন দরজার দিকে। উদ্দেশ্য কান পেতে শুনবেন কি এমন আলোচনা তাদের মধ্যে। সন্দেহজনক তো অবশ্যই। ২-১ কদম আগেই পুনরায় কাব্য দরজা খুলে উকি দিয়ে বলল, এসব আপনার কাছের কথা না। কান পেতে শুনে কি করবেন আপনি? এর চেয়ে ভালো চারুলতার কাছে গিয়ে বসুন। আত্মা উড়ে গেল শায়লার। এভাবে ধরা পড়বে, তো আবার চুরি করার পূর্বেই কল্পনাও করতে পারেনি। তেজ দেখিয়ে বললেন, বই গেছে আমার তোমার মতন লোকের কথা কান পেতে শুনবো? আমি দরজা বন্ধ করতে আসছিলাম। আমি তো বাইরে যাচ্ছি না শাশুড়িমা। গেলে তো একটু শান্তিতে থাকি। বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেলেন শায়লা। শায়লা বেগমে চলে যাওয়া নিশ্চিত করে আমজাদের সামনে পকেটে হাত গুজে দাঁড়ায় কাব্য। সঙ্গে সঙ্গে আমজাদ কল রেকর্ড ছেড়ে দিল কাব্যের সামনে। ফোনটা এগিয়ে দিয়েছে যেন শুনতে অসুবিধা না হয়। ভিনদেশি নম্বর আর একটি নিজ দেশীয়। দুটো কণ্ঠ শোনা যাচ্ছে, দুটোই পরিচিত মনে হলো কাব্যের কাছে। এর মধ্যে একজন প্রমোদ, শাসন হচ্ছে তাকে। কেন কাব্যকে হাত করতে পারেনি জানতে চেয়েছে কঠিনভাবে। রহস্যময় হাসে কাব্য। খানিকটা পরাজিত হয়ে কতটা ছটফট করতে পারে তারা, এটাই জানতে উসখুস করছিল। আমজাদ আসলেই কাজের লোক, তাকে সকালে অধম বলাটা একদমই ঠিক হয়নি। স্যার পরপর 2বার কথা হয়েছে তাদের মধ্যে, আর একটি কল রেকর্ড আছে। শোনাও দেখি। শুনেছি স্বপ্নপুরুষ বিয়ে করেছে, তাও সহজ সরল একটা মেয়েকে। কাব্য একটা মেয়ের পিছনে ফেসে গেল। ওর কালো ছায়ায় মেয়েটাও না অকালে প্রাণ হারায়। শক্ত স্থির মুখে মৃদু গর্জন তুলে কাব্য বলে ওঠে, আমজাদ, স্যার আমার মনে হয় সেদিন আপনাকে ভাবির সাথে। ভাবি শব্দে উচ্চারণে কাব্যের চক্ষু প্রসারিত হয়। আমজাদ দ্রুত বেগে শব্দ পরিবর্তন করলো, বলল, ম্যাডামের সাথে বেরিয়েছিলেন তার ভাইকে স্কুলে দিতে। আমার মনে হয় সেই দিনই হয়তো কেউ দেখেছে। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ স্যার। আমজাদ তোতলাবে না, স্পষ্ট বলো। প্রমোদ আপনার পেছনে লোক লাগাবে না, এটা হতেই পারে না।
সেই দিন সন্দেহভাজন লোক দুটো এই এরিয়াতেই চলাফেরা করেছিল যে। গলা তেজ বাড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়। তাদের ব্যবস্থা করনি তুমি? করেছি স্যার, কিন্তু আমার মনে হয় আগে ইনফরমেশন পৌঁছে গেছে। থরথর কাঁপছে সর্বাঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ। রাগে জেদে শুরু থেকেই ভুল সে, আর এত বড় একটা ভুলের জন্য সে নিজেই দায়ী। শান্ত নেই আমজাদও। সাদা টিস্যুর সাহায্যে কাব্যের চোখের অগোচরে ঘাম মুছে নিল। তার চোখ তো সাদা স্বচ্ছ ফ্লোরের দিকে। চোয়াল শক্ত করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। এহেন পরিস্থিতিতেও আমজাদ জানে তার জন্য বড়সড় একটা আদেশ আসবে। কেমন ধরনের আদেশ আসবে সেটাও জানে। নিজের মস্তিষ্কে আনমনে ছক আঁকছে, নিজেকে পূর্ব থেকেই প্রস্তুত করতে। গলা ভেজালো। আমজাদকে অবাক করে দিয়ে কাব্য মুখ খুলে। কবির সাহেবকে ফোন লাগাও। স্যার হাত জোর করি, এই ভুল করবেন না। সব ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দেন। এখন আপনি একা না। চারু ম্যাডামের কথাটা তো ভাবেন প্লিজ স্যার। কোনো রকমে তোয়াক্কাবিহীন কাব্য পুনরায় বলে, কল হিম রাইট নাও। কল করার পরে আসন্ন বিপদের আভাস পেয়ে বারণ করেছে আমজাদ। সাহস দেখিয়ে কাতর কণ্ঠে লাভ হয়নি। কল করা ছাড়া আর কোনো উপায় ছাড়েনি কাব্য। অজ্ঞতা বাধ্য হয়েই কল করলো। এগিয়ে দিল কাব্যের কাছে মুঠোফোনটি। আমি জানতাম আপনি সুপথে আসবেন, কিন্তু এত দ্রুত আসবেন সেটা ভাবিনি। আর প্রমোদকে রেখে যে সরাসরি আমার কাছে আসবেন এটা তো স্বপ্নেও ভাবিনি। ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর। ফোনের এপাশে কাব্যের লম্বাটে নিঃশ্বাসের আওয়াজ আচ্ছা শোনা গেল। হাড়ে হাড়ে চেনেই তাকে। মুখে আনন্দের হাসি এঁটে আবারও বললেন, চুপ হয়ে গেলেন কেন? ও হ্যাঁ, অভিনন্দন। দোয়া করি বৈবাহিক জীবনে অনেকের চেয়েও একটু বেশি সুখে থাকেন। কি চাই আপনার? ফেলে দেওয়া থুতু আমি মুখে তুলি না। আর যদি ভাবেন যে হুমকি দিয়ে নড়বড়ে করতে পারবেন আমাকে, চেষ্টা করে দেখুন। আপনাকেও এটাই বলতে কল করেছি। যদি আপনি আপনার স্ত্রী ও ছেলেদের ভালো রাখতে চান, যেইভাবে শান্তশিষ্ট আছেন সেভাবেই থাকুন। আপনার ভাগ্য ভালো হলে দেখা হবে না কখনো, আর দুর্ভাগ্য হলে বারবার দেখা হবে। রাখছি। উত্তরে নীল জলরাশি, আধারে নক্ষত্র বিলাসে মাতোয়ারা অখিল। মুক্তদানার মতন ঝিকঝিক করা এ তারার মেলায় এক ভিন্ন সৌন্দর্যের অধিকারী অমৃতাংশু। সে দ্যুতিময় হীরের মতন। হিমহাওয়ার দাপটে এলোমেলো বৃক্ষ কায়া। মেটে রঙিন বালির উপরে হাত পা ছড়িয়ে এক প্রাণ। জীবন আছে তবে নিস্তেজ। পরনে পরিধেয় বিধ্বস্ত সেই মৃত্তিকায় লেপ্টে। চারিদিকে হাহাকার, শুধু ঝঙ্কার তুলে ঢেউ উঠছে সমুদ্রের বুকে। এই চাঁদ, এই তারাই, এই সমুদ্র। নির্জীবরা আখি গেড়ে আছে উস্কো খুস্কো অবস্থায় পড়ে থাকা এক মানবের পানে। শশাঙ্ক তার আলো ছড়িয়ে উজ্জ্বল করছে তার মুখখানা।